কলকাতার মিষ্টি দই ভারতবর্ষে সব জায়গায় একটা অত্যন্ত প্রিয় খাবার। বাড়িতে কিভাবে সেই মিষ্টি দই বানিয়ে নেওয়া যায় দোকানের মতো, সেই রেসিপি নিয়েই আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। দই বানানোর জন্য প্রথমে আমি 150 গ্রাম মতো দই একটা কাপড়ে বেঁধে একটা ছাঁকনির ওপর রেখে দিলাম, যাতে করে দইয়ের জলটা ঝরে যায়। এইভাবে আমি জল ঝরাতে 8 ঘন্টার মতো রেখে দিলাম। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে আমি নিয়ে নিলাম 1 লিটার মতো টোন মিল্ক। এটা আমুল তাজার প্যাকেট ছিল। তারপরে আমি দুধটাকে ভালো করে জাল দিতে থাকলাম। দুধটাকে মোটামুটি 1 লিটার দুধকে 750 মিলিলিটার মতো করে নিতে হবে, কারণ দুধটা একটু ঘন না হলে দইটা ভালো বসবে না, সেই কারণে। আর যেহেতু টোন মিল্ক ছিল, সেজন্য আমি 4 চামচ মতো গুঁড়ো দুধের এখানে ব্যবহার করলাম। প্রথমে গুঁড়ো দুধটাকে নিয়ে একটু গরম দুধ দিয়ে ভালো করে দুধটাকে গুলিয়ে নিলাম। তারপরে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আবার একটু ফেটিয়ে নিলাম, যে কারণ এটার মধ্যে যেন কোনো দলা না থাকে। দুধটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে দেখুন, দইয়ের জল কিন্তু ঝরে গেছে এবং সেই ঝরানো দইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর দইটাকেও ভালো করে স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নিলাম। অন্যদিকে দুধটা দেখুন কতখানি কমে এসছে। এই সময় দুধের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গোলানো মিল্ক পাউডারের দুধটাকে। তারপরে আবার ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ আপনারা কমিয়ে দিতে পারেন, না হলে দুধটা কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপরে হাতা দিয়ে ভালো করে নেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ যাতে করে দই দিলে এটা ফেটে না যায়। আপনারা এই দই বানানোর জন্য গরুর দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন, সেখানে আর কোনো মিল্ক পাউডারের প্রয়োজন হবে না। এদিকে আমি ক্যারামেল বানানোর জন্য 150 গ্রাম চিনি আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের ওপরে। তারপরে চিনিটাকে একটু গলতে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে ফ্রাইং প্যানের ওপরে চারিদিকে ছড়িয়ে দিলাম, যাতে করে চিনিটা সমানভাবে গলতে থাকে। আর এই ক্যারামেল বানানো খুবই সহজ। মিষ্টি দইয়ে রং আনার জন্য এই ক্যারামেলের খুবই প্রয়োজন, কারণ না হলে মিষ্টি দইয়ের রংটা কিন্তু আসবে না, আর খেতেও কিন্তু সুস্বাদু হবে না। তবে ক্যারামেল বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন চিনিটা পুড়ে না যায়। সেজন্য আপনারা গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কমিয়ে বাড়িয়ে এটা কিন্তু তৈরি করে নেবেন। আর যখন চিনিটা গলতে শুরু করবে, তখন স্প্যাচুলার সাহায্যে অনবরত এটাকে কিন্তু নাড়তে হবে, নাহলে তলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, আর এর রঙও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু তলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। দেখুন আস্তে আস্তে এটা হালকা হলুদ রঙের হয়ে যাচ্ছে। তারপরে এর রঙটা কিন্তু আরও চেঞ্জ হচ্ছে। এই রকম রং হলে বুঝতে হবে যে আমার ক্যারামেলটা প্রায় সম্পূর্ণ। এই সময় আমি 1 কাপ মতো গরম দুধ ঢেলে দিলাম আমি এই ক্যারামেলের ওপরে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রাখবেন, না হলে কিন্তু হাতে ছিটে লাগার সম্ভাবনা থাকবে। তারপরে আবার অনবরত নেড়ে এই ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম, আর গ্যাসটাকেও আমি অফ করে দিলাম। অন্যদিকে ক্যারামেলটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু
একদমই লো রাখতে হবে আর খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে এলাচের দানা। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে বারবার নাড়তে থাকলাম যাতে করে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দই বানানোর জন্য দুধটাকে হালকা গরম রাখতে হবে, কিন্তু পুরোপুরি গরম রাখা যাবে না। দেখুন আমি একটু দেখলাম, আঙুল চুবিয়ে দেখলাম এটা গরম রয়েছে, তাই আরও খানিকক্ষণ নাড়ার পর আমি আরও একবার আঙুল চুবিয়ে দেখে নিলাম যে গরম আছে কিনা। দেখলাম হ্যাঁ, একদম সম্পূর্ণ সঠিক গরম আছে। দুধের মধ্যে আঙুল চোবালে যখন সেই তাপটা সহ্য করা যাচ্ছে তখন সেটা দই পাতার জন্য একদম সঠিক। এই সময়ে ফ্যাটানো দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে প্রথমে হাতার সাহায্যে একটু মিশিয়ে নেওয়ার পরে বাটির মধ্যে যেটুকু দই ছিল সেটুকু ভালো করে সম্পূর্ণটা দুধের মধ্যে দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে দইটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম যাতে দই আর দুধ একসাথে খুব ভালো করে মিশে যায়। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। মাটির পাত্রে দই খুব ভালোবাসে, তার জন্য আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি। এগুলোকে আমি আগে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। আপনারা চাইলে মাটির পাত্র না ধুয়ে ভেজা কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। আর আমি দই বানানোর জন্য ভেতরে একটু টক দই মাখিয়ে নিয়েছি। এটা আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন, না করলেও কিন্তু দই খুবই ভালো বসবে, তবে টক দই দিলে একটু জমাটটা ভালো হয়, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। এরপরে ওই কড়াই থেকে দুধটাকে আমি দিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে যাতে করে দইটা এবার ভালো করে বসে, তার জন্য। আপনারা মাটির পাত্র ছাড়া সিরামিকের পাত্রেও এটা বসাতে পারেন। আমি এরপর ফয়েল পেপার দিয়ে দইয়ের ভাঁড়ের মুখ আর হাঁড়ির মুখটাও ভালো করে বেঁধে দিলাম। আমি যেহেতু রাত্রিবেলায় দই বসিয়েছি তার জন্য সারা রাতে আমি বাইরে রেখে দিয়েছিলাম, তবে আপনারা চাইলে দিনের বেলা যদি এটা বসান সেক্ষেত্রে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা রাখলেই কিন্তু খুব ভালো করে দই বসে যাবে। আর যদি খুব তাড়াতাড়ি আপনারা বসাতে চান সেখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওপরটা একটা ঢাকনা দিয়ে দইয়ের ভাঁড়গুলো বসিয়ে দিতে পারেন, সেখানেও কিন্তু অতি সহজেই দই বসে যাবে। এখন আমি খুলে দেখাচ্ছি বেলায় যে কতটা সুন্দর দইগুলো বসেছে, একদম সুন্দর দই জমাট বেঁধে গেছে। এই রকম দই আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।